তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। ছিলাম, আমার চিৎকার করার কোনো ফল হয়নি, কোনো লাভ হয়নি, আর ওরা আমাকে ওখানেই কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আমার সরলতার সুযোগ নীল। আমি তাদের সামনে হাত জোট করে কাকুতি মিনতি করলাম আর তাদেরকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কালা হয়ে গিয়েছিল আর আমি চিৎকার করে করে কাঁদতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার আওয়াজ বন্ধ করার জন্য মুখ চেপে ধরা হয়েছিল। আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না, আর না আমি বেশি কিছু জানতে পেরেছি। শুধু আমি এটুকু মনে করতে পারি, একটা ছেলে যে আমার সাথে ভুল কাজ করেছিল সে মাস্ক পরেছিল মুখে, আর তার শার্টেতে তার জামাতে অদ্ভুত কিছু লেখা ছিল, কিন্তু এই প্রমাণ পরে খোঁজার সময় পাওয়া গেল না। এরপর আমি অজ্ঞান হয়ে ওখানেই কিছুক্ষণ পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি মরে যাব, আর যদি না টানা হয় তো তারপরে আত্মহত্যা করতে চাইছিলাম। কিছুক্ষণ পর তারা আমাকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল, যেখান থেকে তারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি নিজেকে সামলাতে কাঁচতে কাঁচতে ঘরে পৌঁছলাম। বাড়ি গিয়ে তখন দেখলাম আমার ছোট বোন ছাড়া ঘরে কেউ ছিল না। আমি নিজের ঘরে ঢুকে নিজেকে সেই ঘরের মধ্যে বন্ধ করে দিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি চিন্তায় কষ্টে যন্ত্রণা জ্বরে পড়লাম। রাত্রিবেলা আমি ভয় পেয়ে যেতাম। আমি স্বপ্নে ওদের দুজনকেই দেখতাম। আমি পুরোপুর রাত জেগে থাকতাম, কিন্তু কোনোদিন কাউকে বলার সাহস হয়নি। পরিবার আমার খুব খেয়াল রাখত, আর এক সপ্তাহর জ্বর আমার চেহারার লাবণ্য শেষ করে দিয়েছিল। এরপর আস্তে আস্তে করে আমি নিজেকে সামলাতে শুরু করলাম। যা কিছু আমার সাথে হলো, আস্তে আস্তে আমি সেই যন্ত্রণা থেকে নিজেকে বের করতে লাগলাম। আমি পরিবারের কাছ থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলাম আর নিজেকে সামলাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পরে আমার শরীর বদলাতে শুরু করে। হঠাৎ হঠাৎ করেই আমার মাথা ঘুরে যায় আর আমার বমি পেতে লাগে। আমি ভয় পেয়ে যাই যে এইসব ওই দিনের ফল, নয়তো আমি চুপচাপ ইউনিভার্সিটি থেকে লেডি ডাক্তারের কাছে যাই আর নিজের চেক আপ করাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি যে এমন যেন কোনো ভয়ের কিছু আমার সাথে না হয়। কিন্তু ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল। আমার রিপোর্টে আসলো যে আমি প্রেগনেন্ট। আমি অনেক কাঁদলাম আর ভগবানকে ডাকতে লাগলাম যে আমার সাথে এরকম কেন হলো। এবার আমি কোথায় যেতাম আর কাকে নিজের অবস্থার জন্য দায়ী করতাম? আমার এই অবস্থার জন্য প্রমাণ কি বা ছিল? আমি জানতাম যে আমাকেই সবাই ভুল ভাবত। ঘরে এসে আমি চুপচাপ বসে থাকলাম। বাড়িতে মা বাবা দুজনেই বৃদ্ধ, আর ছোট বোন অবুঝ। এই অবস্থায় তারা আমার অবস্থাকে অসুস্থতা বা জ্বর ভেবে নিয়েছিল। আমার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছিল। তারপর আমার বিয়ের কথা উঠল তো আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার বর কি আমার উপর ভরসা করতে পারত? কোনোদিন না, সে আমার সাথে সম্পর্কই ভেঙে দিত, আর আমি সবার কাছে খারাপ চরিত্রের মেয়ে হয়ে উঠতাম। যখন বিয়ে হলো আমি ভাবলাম যে বিয়ের পরে বরকে বলে দেব যে আমি গর্ভবতী, আর যখন বাচ্চা জন্ম নেবে তখন 7 মাস বয়স প্রমাণ করে বিশ্বাসটি চাপা দেব। কিন্তু এখানেও আমার ভাগ্য আমার সঙ্গ দিল না, আর আমার এত যত্ন করার পরেও আমার স্বামী আমাকে ভালোবাসে এটা দাবি করেও আমার থেকে সে দূরত্ব বজায় রেখেছিল। এবার তো ডাক্তারও সত্যি কথা সামনে এনে ফেলেছিলেন। আমি জানতাম আমার বর ঘরে গিয়ে আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে আর বাজে চরিত্রের মেয়ে বলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই 3-4 মাসের চিন্তা আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে আমি নিজেকে ডিভোর্সের জন্য তৈরি করে ফেলেছিলাম। যখন আমরা বাড়ি পৌঁছালাম তখন আমার বর আমাকে ঘরে নিয়ে গেল। আমি নিজেকে চিৎকার চেঁচামেচির জন্য তৈরি করছিলাম, কিন্তু আমার অবাক হওয়ার যেন কোনো শেষ ছিল না। যখন দুপুর থেকে বিকেল এবং বিকেল থেকে রাত হয়ে গেল, অথচ আমার বর আমাকে কিছুই বলল না, বরং সে আমাকে আরাম করতে বলল। আমার মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি। এত কিছুর পরেও কি মানুষ এত নীরব থাকতে পারে? সে শুনেছিল যে তার স্ত্রী গর্ভবতী, যাকে সে স্পর্শ করেনি, তারপরও সে চুপ ছিল। এটা কিভাবে সম্ভব হলো? আমার মন খারাপ ছিল। আমি তার নীরবতা দেখে অবাক হয়েছিলাম, এবং দিনে দিনে আমি তার প্রেমে পড়তে শুরু করেছি। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে সে যে ভালোবাসা দাবি করত তা সম্ভবত সত্য ছিল। সময় পেরিয়ে যাচ্ছিল এবং সে আমার প্রতিটা উপায়ে যত্ন নিচ্ছিল আমার জন্য। সে ফল আর দুধ নিয়ে আসতে লাগল নিজের হাতে করে। সে আমাকে দুধ খাওয়াতো। আমি এইসব কিছুকে তার ভালোবাসা ভাবছিলাম, কিন্তু তাও মাঝে মধ্যে আমি ভীষণ অবাক হতাম তার ব্যবহারে। আমার এত খেয়াল রাখার পর আমার শরীরে আর কখনো কোনো সমস্যা হয়নি, আর আমি পুরো সময়টাই খুব আরাম করে নিশ্চিন্তে কাটাতে লাগলাম। তারপর আমি বিয়ের 7 মাস পরে খুব সুন্দর একটা বাচ্চা জন্ম দিলাম। আমার এই বাচ্চার ভাগ্যের উপরে আফসোস হতে লাগলো যে ওর ভাগ্যে হয়তো বাবার ভালোবাসা নেই। আরেকটা সত্যি ছিল এই যে আমার নিজের ওই বাচ্চার প্রতি খুব একটা বেশি ভালোবাসা ছিল না। কিন্তু আমার বর এখানেও আমাকে ভুল প্রমাণ করল, আর এই বাচ্চাটাকে যার বাবার কোনো ঠিক
ঠিকানা নেই তাকে এত ভালোবাসা দিল যে আমি অবাক হয়ে গেলাম বাচ্চার যা দরকার সে আগে থেকেই এনে ঘরের মধ্যে মজুদ করত সে ওই বাচ্চার পুরো খেয়াল রাখত বাচ্চাকে ভালোবাসা দিতে একটু দেরি হলেই সে নিজেই কষ্ট পেত যেন আমি তার ভালোবাসা দেখে অবাক হয়ে যেতাম খুশি হওয়ার বদলে অদ্ভুত একটা ভেতর থেকে দম বন্ধ করা অনুভূতি আমি অনুভব করতে লাগলাম এত ভালো মানুষ কেউ কী করে হতে পারে আমি ভাবলাম যে ওর মধ্যে হয়তো মানবিকতা একটু বেশি রয়েছে আর বোধ হওয়া সেই সমস্ত ভালোবাসা সে যা আমাকে দিয়েছে সেটাও হয়তো মানবিকতার জন্যই আমি 4 এখন এসবের অজান্তেই আমি খুশি হয়েছিলাম আমার স্বামীর কারণে আমার জীবন ভালো এবং শান্তিতে কাটতে শুরু করে এখন আমার স্বামীর উপর আমার আস্থা এমন হয়ে গেছে যে আমি তাকে আমার সম্পর্কে সবকিছু বলতাম আমিও আমার সন্তানকে আদর দিতে শুরু করি এবং কিছুদিন পর আবার মা হওয়ার সুসংবাদ পেলাম তফাৎটা এই যে আমি এই প্রকাশ্যে অনুভব করছিলাম কিন্তু আমার স্বামীর আচরণে কোনো পরিবর্তন আসেনি এবারও সে আগের মতোই যত্ন নিচ্ছে এমনকি সে আমাকে বেশি কাজ করতে দেয়নি তাদের কাছ থেকে গোপনে ঘরের কিছু কাজ করতাম না হলে তো সে একটি কাজের লোকও রেখে নিয়েছিল কাজের মেয়েটি আমার বড় ছেলেকে সামলে রাখত একদিন ভাবলাম আমি স্টোর রুম থেকে কিছু জিনিস বের করি যেগুলো আমার বড় ছেলের জন্মের পর দরকার ছিল সে যখন বড় হল তখন আমার স্বামী স্টোর রুমে তার সব জিনিসপত্র রেখেছিল আমার আর মাত্র 1 মাস বাকি ছিল ভাবলাম মাল তোলার আগে একবার দেখে নিই ভালো করে স্টোরের লাইট জ্বালিয়ে রাখলাম পুরনো বাক্স খুলে সব জিনিসপত্র বের করছিলাম তারপর বাক্সের এক কোণে খুব পুরনো একটা সিন্দুক পেলাম আমি সেই সিন্দুকটা আমার গুছানো জিনিসপত্রের মধ্যে রাখলাম এবং কাজের মেয়েকে ডেকে সেই সমস্ত জিনিসপত্র আমার ঘরে নিয়ে গিয়ে রাখতে বলে দিলাম আমার কথায় সে জিনিসগুলো নিয়ে ঘরে রাখল জিনিসপত্র বের করে দেখছিলাম এবার সেই পুরনো সিন্দুকটা আমার সামনে এলো যখন আমি সেই বাক্সটি খুললাম এর মধ্যে যা ছিল তা দেখে আমি তো অবাক হয়ে চমকে গেলাম আমার মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিল আমি যেন শেষ হয়ে যাচ্ছিলাম আমি এটা বিশ্বাস করতে রাজি ছিলাম না এটা কিভাবে হতে পারে আমার স্বামী একজন ভালো মানুষ ছিল তাহলে তার এই জিনিসটা আমার সামনে পড়েছিল এর কি কারণ ছিল আমার স্বামী বাড়িতে এলে আমি তার কলার ধরে কালো শার্ট এবং কালো মুখোশটি তার মুখে ছুঁড়ে মারলাম আমার সাথে একদিন যে অন্যায় করেছিল সে আর কেউ না সে আমার নিজের স্বামী আমি চিৎকার করে উঠলাম লোকটা আমার সাথে কেন এমন করল কেন আমাকে সে এমন কষ্ট দিল সে বলল তুমি আমার বিয়েতে ছিলে আমি কোনো পাপ করিনি আমি শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে সত্য বলছো কিনা কি তার কথায় আমি বড় একটা ধাক্কা খেলাম সে আমাকে পরীক্ষা করার জন্য এত কষ্ট দিয়েছে আমার স্বামী সম্পর্কে সত্য জানার পরে আমি কষ্টের মধ্যে কাটানোর সমস্ত সময় মনে করতে শুরু করি তার পুরো সত্যটা না জানলে সারাটা জীবন এভাবেই নিজেকে দোষ দিয়ে দুঃখে কাটিয়ে দিতাম আমার স্বামীর প্রতি আমার প্রেম পুরোপুরি আমি হারিয়ে ফেলেছিলাম আমি এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চেয়েছিলাম আর ফিরে আসব না ঠিক করলাম আমি যখন বাড়ি থেকে বের হতে চাইলাম তখন আমার ছেলেমেয়েরা আমার পা বেঁধে দিল যে যাই হোক না কেন আমি তো তাদের মা এবং আমার সেই সন্তান যাকে আমি ভুল বুঝেছিলাম তাকে তার অধিকার এবং তাকে সঠিক ভালোবাসা দিতে পারিনি আর এখন আমি তার জন্য অনুতপ্ত বোধ করছিলাম সে অনাথ শিশুর মতোই জীবনযাপন করেছিল আমি আমার স্বামীর প্রতি ঘৃণা অনুভব করছিলাম কিন্তু আমার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না সে একজন সন্দেহবাদী লোক ছিল এর বেশি কিছু নয় তার উপর দিয়ে যে সমস্ত পরিস্থিতি গিয়েছে যেভাবে তার শৈশব কেটেছে তাকে সেসব মানসিকভাবে অসুস্থ করে তুলেছে তার শৈশবের পরিস্থিতি দেখে আমি ভাবছিলাম যে আমি যদি সেই সব পরিস্থিতির মধ্য দিয়ে যেতাম তাহলে আমিও হয়তো এমন হয়ে যেতাম কারণ সেই দুর্ঘটনার পর থেকেই আমারও মানসিক রোগী হয়ে ওঠার প্রবণতা ছিল বাস্তবতা না জানলে আজ পর্যন্ত আমি একই দুঃখে থাকতাম আমি অনেক কেঁদেও ছিলাম আমি যাকে ভালো মনে করতাম সে নিজেই আমার সর্বনাশের জন্য দায়ী আর আমি এখনও আগের মতোই অসহায় ছিলাম তার সাথে থাকতে বাধ্য হলাম কারণ আমি তার সন্তানদের মা ছিলাম আমার সন্তানদের ছেড়ে আমি তাদেরকে তাদের বাবার মতো করতে চাইনি বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা।